শিবলি স্যার কি স্যার আছেন আমাদের সাথে? ক্যাপ্টেন শিবলি স্যার, শওকত স্যার কি আছেন স্যার? স্যারকে তো দেখছি না মারুফ। স্যার শওকত স্যার কি আছেন স্যার? শওকত স্যারকে স্যারদের আইডি পাসওয়ার্ড পাঠিয়ে দিচ্ছি, কিন্তু স্যারদের দেখছি না তো। স্যার তাহলে তাহলে আমরা স্টার্ট করে দিই সব স্যার, ইফ ইউ উইল পারমিট। 3:22 বেজে গেছে অলরেডি। হ্যাঁ স্যার, আমরা স্টার্ট করে দিতে পারি। আচ্ছা ঠিক আছে। ওকে, সো আজকের এক্সপেরিমেন্ট হচ্ছে গতদিন একটা মোটর দেখেছিলাম, সিঙ্ক্রোনাস মোটর। আজকে যেটা দেখব, ইট ইজ কল্ড দ্য ইন্ডাকশন মোটর। এটা ওয়ান টাইপ অফ মোটর, এসি মোটর, 3 ফেজ সাপ্লাইয়ে চলে, বাট প্রিন্সিপালটা টু সাম এক্সটেন্ট একটু ডিফারেন্ট সিঙ্ক্রোনাস মোটর থেকে। সো ইন্ডাকশন মোটরে যাওয়ার আগে সবার প্রথমে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে ইন্ডাকশন মেশিন। সো কে বলতে পারবে যে ইন্ডাকশন মেশিন কি, কিসের উপর কাজ করে? টেক এ ওয়াইল্ড গেস, কি হতে পারে? স্যার এটা হচ্ছে যে স্যার ম্যাগনেটিক ফিল্ডের উপরে কাজ করে। একজন বলেন। স্যার ম্যাগনেটিক ফিল্ড না স্যার? হ্যাঁ, ম্যাগনেটিক ফিল্ড বললেন একজন, আরেকজন বলেন। ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। হ্যাঁ, ভেরি গুড। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন কে আপনি? স্যার হ্যাঁ হ্যাঁ, ইয়ে রোল নাম্বার বা নাম কিছু একটা বলেন। স্যার ফ্যারাডের ইলেক্ট্রোম্যাগনেটিক। আহা, বুঝলাম তো, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনই তো। আপনার রোল নাম্বার বা নাম কিছু একটা বলেন। 19 রোল নাম্বার 19, নাম কি আপনার? স্যার রাফি। রোল 19, আপনি 1 পয়েন্ট পাচ্ছেন। ঠিক আছে, লিখে রাখলাম নেক্সট ল্যাব রিপোর্টে। জি স্যার। ওকে, আর যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বলেছেন তাকে পয়েন্টটা দিতে পারলাম না, ইয়ে কারণেই, কারণ 0.5 দিতে পারি, এখন 0.5 দিয়ে আর কি করবেন? স্যার 0.5 এ দিয়া দেন স্যার। কত আপনার রোল? স্যার 21 স্যার। আচ্ছা 21.5, ঠিক আছে। স্যার আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার একটা প্রবলেম হয়েছে স্যার। প্রবলেমটা হচ্ছে যে আপনার যে মানে জিসিটা স্যার, আমি আগের জিসিতে বাকি দুইটা এক্সপেরিমেন্ট মানে এক্সপেরিমেন্ট 1 আর 2 স্যার ওইটা সাবমিট করছিলাম স্যার। পরে কালকে স্যার সাবমিট করার সময় স্যার যখন সাবমিট করছি তখন ওই জিনিসটা পাইনি, তখন স্যার মানে আপনারটা জয়েন করছি। এই জন্য স্যার ওই দুইটা যে এক্সপেরিমেন্ট আছে এক্সপেরিমেন্ট 1 আর 2 ওইটা স্যার মানে ওইটাতেই সাবমিট করা, আপনারটা সাবমিট করা হয়নি। কোথায় সাবমিট করা? মানে আগের স্যার যে মানে আগে যে যিনি নিছিলেন ক্লাস ওনারটাই। উনি তো নাই, উনি তো এমএসসি সাইডে চলে গেছে। জি স্যার, মানে আমি কেমনে পাবো? না স্যার, তাহলে কি আবার স্যার আপনারটাই মেইল করেন, আমারে মেইল করেন। আচ্ছা স্যার ঠিক আছে। আর এই প্রবলেম এখন বলার কথা না, এটা 1 সপ্তাহ আগের কাজ, আপনি একটু আগে বলতে হবে। যাই হোক, নেক্সট টাইম আর এরকম যাতে না হয়। সো ইন্ডাকশন মেশিন নিয়ে কথা বলতেছিলাম। ইন্ডাকশন মেশিন ইজ এ মেশিন which works through the law of electromagnetic induction. It is as simple as that. তাহলে কি হবে, এখানে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের একটা খেলা হবে। সো মেশিন which works through electromagnetic induction. তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন আরো প্রমিনেন্টলি আরেকটা ইনস্ট্রুমেন্টে ব্যবহার করা হয়, and that instrument is the transformer. So in our case the induction motor works similar to a ট্রান্সফর্মার। ট্রান্সফর্মারের প্রিন্সিপালটা যেরকম, এটার প্রিন্সিপালটা মোরলেস 90% সেম। কিভাবে সেম সেটা একটু আসি। এটা যদি আমার একটা ট্রান্সফর্মার হয়ে থাকে, দিস ইজ দ্য প্রাইমারি সাইড and this is the secondary side. So প্রাইমারি সাইডে আমরা যদি একটা ভোল্টেজ দেই এখানে,
তাহলে এখানে কি হবে, আমার একটা অবশ্যই এসি ভোল্টেজ দিলে এখানে আমার একটা অল্টারনেটিং ফ্লাক্স ক্রিয়েট হবে। ফ্লাক্সটা ক্রিয়েট হলে ফ্লাক্সটা এই কয়েলটাকেও আপনার কাট করবে, প্রাইমারি সাইডের কয়েলটাকেও কাট করবে, সেকেন্ডারি সাইডের কয়েলটাকেও কাট করবে। সেকেন্ডারি সাইডের কয়েলকে যদি একটা অল্টারনেটিং বা কন্ডাক্টরকে যদি একটা অল্টারনেটিং ফ্লাক্স দিয়ে কাট করা হয়, তাহলে এটার এগেনস্টে আমার একটা ভোল্টেজ ইনডিউসড হবে, যেটাকে বলতেছি আমরা সেকেন্ডারি ভোল্টেজ। এটাই তো ছিল আমার বেসিক্যালি ট্রান্সফরমারের প্রিন্সিপাল। এখন ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের কারণে আমার যে ইন্ডাকশন মোটর তৈরি হয় সেটার প্রিন্সিপালটাও মোরললেস সেম। ট্রান্সফরমারে কি ছিল আমার, কন্ডাক্টর স্টেশনারি, ফিল্ডটা আপনার অল্টারনেটিং। এই ক্ষেত্রেও একই কাহিনী। এই ক্ষেত্রে অল্টারনেটিং ফিল্ডটা আমরা কোত্থেকে পাই, alternating not field, alternating magnetic flux is achieved from the RMF, rotating magnetic field. রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের কারণে, এটা আমার সিঙ্ক্রোনাস মোটরের স্টেটরে যে কারণে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা ক্রিয়েট হয়েছে, একই কারণের জন্যই আমার ইন্ডাকশন মোটরের স্টেটরেও একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে। এই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটাই বেসিক্যালি আপনার অল্টারনেটিং ম্যাগনেটিক ফিল্ড হিসেবে কাজ করে। সো এই অল্টারনেটিং ম্যাগনেটিক ফিল্ডটা যখন আপনার একটা, মনে করেন একটা কন্ডাক্টরকে, সে দিস ইজ এ কন্ডাক্টর, এটা হচ্ছে আপনার স্টেশনারি থাকে, এটার মধ্যে আমার এরকম একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড কাজ করতেছে, এই সাইডেও এই সাইডেও। কাজ করার ফলে কি হবে, আমার এখানে যদি একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড কাজ করে, তাহলে কি একটা কন্ডাক্টরকে আপনার ফিল্ডটা কি কাট করতেছে। কাট করলে, এবং ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে আমরা গিয়ে দেখব এই সাইডটা শর্ট করা, সো এখানে একটা কারেন্ট উৎপন্ন হবে। সো আপনার এখানে ফিল্ড আছে, কারেন্ট আছে, সো এখানে কি একটা মোশন তৈরি হবে, তাই না? মানে যে জিনিসটা বলতে চাচ্ছি আর একটু সিম্পলি যদি বলি, এখানে যদি আপনার একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়, মানে আমার এই ক্ষেত্রে একটা ম্যাগনেটিক ফিল্ড, অল্টারনেটিং ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হলো, সেটা আমার কি করে, এই কন্ডাক্টরটাকেও কাট করে। সো আমার এই আর্মেচার বা রোটর যে কন্ডাক্টরটা আছে, নট আর্মেচার, আমার রোটর কন্ডাক্টরটাকে এই ম্যাগনেটিক ফিল্ডটা কাট করবে। করলে কি হবে, এই দুই প্রান্তে দুইটা ভোল্টেজ ইনডিউসড হবে। এইটুকু পর্যন্ত কি বোঝা গেছে? So yes, sir. ওকে, এইটুকু জি, স্যার। পর্যন্ত যদি বোঝা যায়, তাহলে কি প্রিন্সিপালটা কি আমার ট্রান্সফরমার মতো না? এটা রোটেট করতেছে কেমনে সেটা আমরা পরে আসব। এখানে যে ভোল্টেজ, মানে আমার একটা অল্টারনেটিং ফিল্ড দিলে এখানে একটা ভোল্টেজ ক্রিয়েট হয়, এই বিষয়ে আমার মনে হয় আর কারো কোনো প্রবলেম থাকার কথা না। সো বিষয়টা আমার কি হলো, একটা ট্রান্সফরমারের মতো হয়ে গেল না জিনিসটা? যদি ট্রান্সফরমার মতো হয়ে থাকে, সেই কারণেই আমরা বলে থাকি দা ইন্ডাকশন মোটর ইজ এ রোটেটিং ট্রান্সফরমার, যেখানে আমার স্টেটরটা হচ্ছে প্রাইমারি ওয়াইন্ডিং এন্ড রোটর হচ্ছে সেকেন্ডারি ওয়াইন্ডিং। ওকে, এখন এই ছিল বেসিক কথাবার্তা আমার ইন্ডাকশন মোটরের। এরপরে আমরা ডিটেল থিওরিতে যাব। তার আগে একটা বিষয় আসি, কেন ইন্ডাকশন মোটর? এসি মোটর তো আমার সিঙ্ক্রোনাস মোটরও আছে। ওয়াই উই আর ইউজিং ইন্ডাকশন মোটর, বা এটার করার বা এটা আবিষ্কার করার আমার কি প্রয়োজনীয়তাটা হইল? সো ওয়াই ইউজ ইন্ডাকশন মোটর? এটার আনসারটা হচ্ছে আমার কয়েকটা পয়েন্টে আসবে। নাম্বার 1, এটা ভেরি সিম্পল টু কনস্ট্রাক্ট। কেন
আপনার সিঙ্ক্রোনাস মোটরের মধ্যে খেয়াল করে দেখবেন বা একটু মনে করে দেখার চেষ্টা করেন আপনারা যে আমরা যে রোটরটা ছিল সেখানে আপনার কয়েল করা লাগতো। এখানে রোটর অ্যাসেম্বলি একেবারেই সিম্পল, সলিড বার দিয়ে দিলেই হয়, কোনো ওয়াইন্ডিং এর ঝামেলা নাই। সো সিম্পল টু কনস্ট্রাক্ট, এবং এই ওয়াইন্ডিং যত কম থাকবে বা যত আপনি যদি আপনি একটা সিম্পল ভাষায় চিন্তা করেন, একটা তারের যে স্ট্রেংথ হবে সেই জায়গায় যদি আপনি একটা সলিড আয়রন বা কপার বার ইউজ করেন তার স্ট্রেংথটা কিন্তু অবশ্যই বেশি হবে। তাই যদি হয় এখানে যদি একটা কন্ডাক্টর আমরা ইউজ করি, সলিড কন্ডাক্টর, ইট উইল বি রাগেড, বা কি হবে, একটু শক্তপোক্ত হবে, স্ট্রেংথ থাকবে এটার। এবং দেখেন যেহেতু আমার ওয়াইন্ডিং এর নাই, তাইলে আমার আরো দুইটা পয়েন্ট এখান থেকে চলে আসতেছে। একটা হচ্ছে ইজি টু মেইনটেইন, আরেকটা হচ্ছে আমার ভেরি লো প্রাইসড। সো এই তো হইলো আমার হচ্ছে বাংলা যুক্তি কেন আমি ব্যবহার করতেছি। সাইন্টিফিক কনসেপ্টটা হচ্ছে আমার সিঙ্ক্রোনাস মোটরের সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজটা কি ছিল, কে বলতে পারবে? লাস্ট ক্লাসে সেলফ বলছি। স্টার্টিং হইতো না হ্যাঁ এক্স্যাক্টলি। স্যার, কে সেলফ ভাই স্টার্টিং। আপনি? কে? লোকনাথ বর্মন। হ্যাঁ লোকনাথ বর্মন। লোকনাথ স্যার 12 আপনি তো এই পয়েন্ট জমাইতে জমাইতে এক দুইটা ল্যাব রিপোর্ট মাফ নিবেন। কত রোল কত? 12 কত? 12 স্যার 12। 12 আপনি পাচ্ছেন 1 পয়েন্ট। ওকে, হ্যাঁ, লোকনাথ বর্মন যে কথাটা বললো, ইট ইজ নট ইনহেরেন্টলি সেলফ স্টার্টিং সিঙ্ক্রোনাস মোটর, বাট ইন্ডাকশন মোটর হচ্ছে আমার সেলফ স্টার্টিং। দিস ইজ দ্য মেইন অ্যাডভান্টেজ ওভার দ্য সিঙ্ক্রোনাস মোটর। আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে সিঙ্ক্রোনাস মোটর যেমন আইদার সিঙ্ক্রোনাস স্পিডে ঘুরবে অথবা কোনো স্পিডেই ঘুরবে না, ইন বিটুইন এটার কিছু নাই। ইন্ডাকশন মোটর অন দা আদার হ্যান্ড, লোড করবেন সে ঘুরতে থাকবে, কম স্পিডে ঘুরবে বাট ঘুরবে, এটা কখনোই স্টপ হবে না। সো অলওয়েজ অপারেশনাল। ঠিক আছে, সো অ্যাডভান্টেজ গুলি তো বোঝা গেল, তাই না? এখন যদি আমরা একটু আসি কনস্ট্রাকশনের ক্ষেত্রে, সিমিলারলি অন্যান্য মেশিনের মতো দুইটা পার্ট থাকে, একটাকে বলতেছি হচ্ছে আমি স্টেটর, আর একটাকে বলতেছি হচ্ছে আমি রোটর। স্টেটর এই ক্ষেত্রে কমপ্লিটলি সেম অ্যাজ সিঙ্ক্রোনাস মোটর, কমপ্লিটলি সেম অ্যাজ সিঙ্ক্রোনাস মোটরের স্টেটরটার মতো। মানে সিঙ্ক্রোনাস মোটরের স্টেটরটা খুলে যদি আপনি ইন্ডাকশন মোটর বানাইতে চান, দ্যাট ইজ ভেরি ওয়েল পসিবল, এতে কোনো সমস্যা হবে না। ডিফারেন্সটা হয় গিয়ে হচ্ছে আমার রোটরে। এখন স্টেটর কনস্ট্রাকশন তো আমরা সবাই জানি, ল্যামিনেটেড শীট থাকে, সেটার মধ্যে আমার ওয়াইন্ডিং দিতে হয়, 3 ফেজে ওয়াইন্ডিং করব, এরকম বিভিন্ন ধরনের স্লট থাকে, সেটা আমরা সিঙ্ক্রোনাস মোটরের ভিডিওতে দেখে আসছি। রোটরে যেটা হয়, রোটরের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে। নাম্বার 1 হচ্ছে রোটর এর আগে আমার কি ছিল, ওয়াইন্ডিং ছিল। এই ক্ষেত্রে আমার রোটর হচ্ছে কি, সলিড বার্স অফ কপার অর অ্যালুমিনিয়াম, কপার অথবা অ্যালুমিনিয়ামের সলিড বার। সে ফর ইনস্টেন্স এরকম যদি একটা অ্যাসেম্বলি থাকে রোটর, এইরকম আমি সলিড বার ইউজ করে থাকি। ঠিক আছে,
number 1. Number 2 is the bars are shorted. এই দুই সাইডে বারটা আপনার এই বারগুলি একটা এন্ড রিং দিয়ে শর্ট করা থাকে। সো এই অ্যাসেম্বলিটা, এই জিনিসটা, এটাকে বলতেছি হচ্ছে আমরা স্কুইরেল কেজ। স্কুইরেল কেজ এই জিনিসটা আপনারা একটু দেখতে পারেন সার্চ করে। স্কুইরেল কেজ না বলে হ্যামস্টার কেজের মতো বলা যায়। এখানে কি হয়, একটা যদি আপনি ইঁদুর বা হ্যামস্টার কিছু রাখেন, সেটা দৌড়াইলে এই জিনিসটা রোটেট করতে থাকে। স্কুইরেল কেজের রোটর অ্যাসেম্বলিটা অনেকটা সেরকম। সো আমি কি ইউজ করলাম, সলিড বার ইউজ করলাম, তার মধ্যে এন্ড রিং ইউজ করলাম। তাহলে কি হলো, আমার একটা বারের সাথে আরেকটা বার কিন্তু কি শর্ট সার্কিটেড, তাই না? এন্ড রিং এটা তো আমার কন্ডাক্টিভ ম্যাটেরিয়াল। সো আমার কারেন্ট যদি ফ্লো করতে চায়, এই বার দিয়ে ফ্লো করে, এই এন্ড রিং দিয়ে আপনার এই বার দিয়ে ফ্লো করে, এভাবে কিন্তু কন্ডাক্টিং পাথ আছে। এবং এই কন্ডাক্টিং পাথটা ইন্টেনশনালি ক্রিয়েট করা হয়েছে। এখানে যে আমার ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন হলো, ভোল্টেজ তৈরি হলো, এখানে যদি আমি শর্ট করে দেই, বেসিক্যালি এন্ড রিং দিয়ে তো আমরা সেটাই করতেছি, এই কন্ডাক্টরের এই দুটো মাথা শর্ট করে দিলাম, তাহলে এটার মধ্যে দিয়ে কি একটা কারেন্ট ফ্লো হবে। সো এই কারেন্ট ফ্লো করানোটা আমাদের হচ্ছে একটা প্রধান কাজ। কেন, সেটা আমরা গিয়ে দেখব। আর এছাড়া কনস্ট্রাকশনের ডিটেইল ডেসক্রিপশন আমরা সেকেন্ড পার্টে গিয়ে দেখব, সেখানে বলা আছে। একটা জিনিস বলে রাখি যে এই যে রোটর বারগুলি আছে, এটাকে হচ্ছে আমরা একটু স্কিউ করে দিই, মানে এটা একবারে পিওরলি হরিজন্টাল না রেখে একটু অ্যাঙ্গেল করে দিই, এরকম একটু অ্যাঙ্গুলার আকারে থাকে। এটাকে বলা হয় হচ্ছে স্কিউইং। স্কিউইংটা করা হয় বেসিক্যালি আপনার ম্যাগনেটিক হামিং অথবা অর কগিং, গিয়ার কক, এরকম কগিং মেকানিজমটাকে থেকে আমার পাওয়ার জন্য। এখন এই জিনিসটা কেন করা হয়, এটা আমি মানে এই জিনিসটা কেন ঘটনাটা ঘটে, তার জন্য কেন স্কিউ করা হয়, সেটা আমি এখানে বলবো না। এটা আপনাদের রিপোর্ট, ল্যাব রিপোর্টে এটা ইনভেস্টিগেট করে বের করে সেখানে লিখতে হবে। বোঝা গেছে? খুবই সিম্পল কনসেপ্ট, থিওরিতেও পড়ানো হয়ে আসছে যে ম্যাগনেটিক হামিং এটাকে রোধ করার জন্য আমার এটা স্কিউ করে দিতে হয়। একটু সহজ করে যদি বলি, আমার রোটর টিথ এবং স্ট্যাটর টিথ এই দুইটা যাতে সেম অ্যালাইনমেন্টে না আসে, ম্যাগনেটিক লকিং যাতে না হয়, সেই জন্য করা হয়ে থাকে। বাট এটা ডিটেইল ডেসক্রিপশনটা আপনাকে ল্যাব রিপোর্টে জমা দিতে হবে। সো আই গেস এই কারণে আমরা এখানে কিছু এটাকে একটু স্কিউ করে দিই এবং এই রোটর বারগুলিকে একটু এক্সটেন্ড করে দিই, সেটা আমরা দেখবো সেকেন্ড পার্টে। এটা ম্যাগনেটিক হামিং, ওই ভিডিওতে আমি মনে হয় স্লিপ অফ টাং হান্টিং বলে ফেলছি, ইট ইজ নট হান্টিং, এটাকে আমি হামিং বলবো, ম্যাগনেটিক হামিং। ওকে, এখন আসি ওয়ার্কিং প্রিন্সিপালে। Principle is quite simple. Unlike a synchronous motor which needs an AC excitation in the stator and DC excitation in the field, আমার সিনক্রোনাস মোটরে কি লাগতো, এসি এক্সাইটেশন লাগতো এবং ডিসি এক্সাইটেশনও লাগতো আমার ফিল্ডের, সরি এসি এক্সাইটেশন লাগতো হচ্ছে আমার স্টেটরে, আর ডিসি এক্সাইটেশন লাগতো হচ্ছে আমার রোটরের মধ্যে টু ক্রিয়েট নর্থ এন্ড সাউথ পোল। ঠিক আছে, তাই না? কিন্তু স্কুইরেল কেজ বা ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে আমার ডিসি এক্সাইটেশন লাগবে না, শুধুমাত্র এসি এক্সাইটেশন হলেই হবে। সো সিনক্রোনাস মোটরে আমার এসি এক্সাইটেশন ইন স্টেটর আর ডিসি এক্সাইটেশন ইন রোটর, এই দুইটা জিনিস প্রয়োজন। বাট ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে
অনলি আমার স্টেটরে যদি এসি সাপ্লাই দেই বা এসি এক্সাইটেশন দেই তাহলেই সেটা কাজ করবে। তাহলে প্রশ্ন আসতে পারে রোটর তাহলে কিভাবে রোটেট করবে, তাই না? কারণ আমি যদি শুধু এসি এক্সাইটেশন দেই তাহলে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড রোটেট করবে। বিষয়টা অনেকটা ইয়ার মতো হয়ে যাবে আমার, কি জানি সিঙ্ক্রোনাস মোটরের মতো। ওটা সেলফ স্টার্টিং কেন ছিল না? কারণ ওই ইনার্শিয়ার কারণে সে দুই সাইডের মধ্যে এক সাইডও মুভ করতে পারতো না। মানে কি, আপনার রোটর ফিল্ডটা কখনো আপনার রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটাকে ক্যাচ করতে পারতো না, ম্যাগনেটিক লকিংটা পসিবল ছিল না, সেই জন্যই তো সে সেলফ স্টার্ট করতে পারতেছিল না। এইখানে আমরা সেটা কিভাবে ইরাডিকেট করতেছি সেটাই হচ্ছে আমার দেখার বিষয়, এটাকে কিভাবে সেলফ স্টার্টিং করতেছি। খুবই সহজ কনসেপ্ট। কিভাবে সেলফ স্টার্টিং করতেছি সেটা যদি এক কথায় বলি, শুধুমাত্র একটা কাজ করা হয়েছে। আমার সিঙ্ক্রোনাস মোটরের রোটর যে ফিল্ডটা ছিল, সেটার রোটর যে আমার পার্টটা ছিল সেটার কয়েল বোথ সাইডে ওপেন ছিল। শুধুমাত্র আমি একটা কাজ করছি ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে, এই জিনিসটাকে শর্ট করে দিছি, দুইটা মাথা আমি শর্ট করে দিছি। এইটার কারণেই এটা সেলফ স্টার্টিং হয়ে যাচ্ছে। ঠিক আছে, আসেন দেখি কিভাবে। সো ডেভেলপমেন্ট অফ দ্য ইনডিউস টর্ক, এই যে বললাম এই জিনিসটা টর্কটা পাচ্ছে কিভাবে। ডেভেলপমেন্ট অফ ইনডিউসড টর্ক। এখন আমরা একটু দেখি একটা ফিগার। সে এটা হচ্ছে আমার একটা স্টেটর অ্যাসেম্বলি, এটার মধ্যে আপনার এরকম কন্ডাক্টরগুলি দেয়া আছে। সরি, দিস ইজ এ রোটর। রোটরের মধ্যে আপনার দুইটা পার্ট, একটা হচ্ছে কোর থাকবে, কন্ডাক্টর থাকবে, দুইটাই কিন্তু সলিড, মাইন্ডেড, কোনো এখানে তারের খেলা নেই। এটা হচ্ছে আমার রোটর কন্ডাক্টরগুলি। ঠিক আছে, এটা আপনার স্টেটরের মাঝখানে এভাবে প্লেস করা থাকে, সেটা আমরা সেকেন্ড পার্টে গিয়ে দেখবো কিভাবে প্লেস করে। এখন স্টেটর তো আমার ইন্ডাকশন মোটর বলি আর সিঙ্ক্রোনাস মোটর বলি, দুইটার ক্ষেত্রেই সেম। এ বিষয়ে তো কারো কোনো সন্দেহ নাই, আছে? স্যার নো স্যার। স্টেটর অফ IM and SM আর সেম, একই জিনিস। একই জিনিস যদি হয় তাহলে এই স্টেটর আমার সিঙ্ক্রোনাস মোটরের ক্ষেত্রে যদি রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে, সেটা ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করবে, এ বিষয়ে কারো কোনো সন্দেহ নাই। সো থ্রি ফেজ রোটেটিং একটা ম্যাগনেটিক ফিল্ড এখানে আমার ক্রিয়েট হবে। সে ফর ইনস্টেন্স রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা আমি এই দিকে ধরলাম, সেটাকে আমি ডাব্লিউ সিঙ্ক্রোনাস বললাম, অ্যাঙ্গুলার স্পিডে দেখাইলাম ওমেগা সিঙ্ক্রোনাস, মানে হচ্ছে এটা হচ্ছে আমার সিঙ্ক্রোনাস স্পিডটা। এই সিঙ্ক্রোনাস স্পিডে আমার রোটেট করতেছে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড। ওকে, এখন আসেন, সিন্স দ্য রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড ইজ চেঞ্জিং ইটস পজিশন, দ্য রোটর will experience a change in magnetic field. দেখেন খুব ইম্পর্টেন্ট কথা, রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা আমার এখানে
চেঞ্জ করতেছে পজিশন, তাহলে আমার কি হয়, এই রোটর যে কন্ডাক্টর গুলি আছে সেটার মধ্যে কি একটা চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড সে এক্সপেরিয়েন্স করবে। ভালো কথা। রোটর experiences a changing magnetic field. এখন ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যেটা, আগে আমার রোটর কি ছিল, ওপেন ছিল, এখন কি রোটর শর্ট করা। তার মানে কি রোটরের মধ্যে আমার কি হচ্ছে, একটা কারেন্ট ফ্লো করতেছে, তাই তো, তাই করার কথা না। আমার ট্রান্সফরমার প্রিন্সিপাল তো এখানে সেটাই দেখলাম। এই দুই মাথা যদি আমি শর্ট করে দিই, এখানে ট্রান্সফরমার অ্যাকশনের জন্য ভোল্টেজ ক্রিয়েট হচ্ছিল, আর শর্ট করে দিলে এটার মধ্যে একটা কারেন্ট প্রডিউস হবে। সো এভরি রোটর বার্স এক্সপেরিয়েন্স না, every rotor bars contains a flowing current. ঠিক আছে? সো রোটর বারের মধ্যে আমার একটা কারেন্ট ফ্লো করতেছে। আচ্ছা, এই কারেন্টের মাহাত্ম্যটা আমি আসতেছি। সো যেটা বলতেছিলাম, সিন্স দ্য রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড ইজ চেঞ্জিং ইটস পজিশন, রোটরও আমার একটা চেঞ্জ ইন ম্যাগনেটিক ফিল্ড এক্সপেরিয়েন্স করবে। এখন এটার ফলে আমার যে ইয়েটা তৈরি হবে, ইনডিউসড ইএমএফ আমার রোটরের মধ্যে, সেই ইএমএফটা আমরা পাই হচ্ছে যেই ফর্মুলাটা দিয়ে, সেটাকে বলতেছি হচ্ছে আমি ই ইনডিউসড সমান সমান হচ্ছে ভি রিলেটিভ টাইমস বিএস ইনটু এল। এখানে ভি রিলেটিভ কি, রিলেটিভ মোশন between stator field and conductor. হ্যাঁ, বিএস হচ্ছে আমার ম্যাগনেটিক and এল হচ্ছে আমার লেন্থ অফ কন্ডাক্টর। এই সূত্র ম্যাগনেটিজমের যে কোনো বই পড়লে আমরা ইন্টারমিডিয়েটের কনসেপ্ট, ইনডিউসড ইএমএফ ফ্রম ম্যাগনেটিক ফিল্ড। কি কারণে হচ্ছে, আমার এই ডাব্লিউ সিঙ্ক যে দিয়ে ঘুরতেছে, রোটরটাকে ক্যাচ করার চেষ্টা করবে। কেন করবে সেটা আসতেছি। সেটার কারণে আমার এখানে একটা কি ম্যাগনেটিক ফিল্ডের সাথে আমার ক্রস গুণন হবে, সরি, তার লেন্থের সাথে এই ভ্যালুটা হচ্ছে আমার ইনডিউসড ইএমএফ এর সূত্র। সো এখন যে জিনিসটা হবে, দেখেন এখন যে জিনিসটা ঘটবে, সেই জিনিসটা আমরা সবাই জানি। কি ঘটবে আমি একটু বলে নেই এটার কথাটা, তারপর আপনার সায়েন্টিফিক ব্যাখ্যাটা ইয়া করব। আমার এই কন্ডাক্টরের মধ্যে দিয়ে একটা কারেন্ট ফ্লো করতেছে, আমার এখানে একটা ম্যাগনেটিক ফিল্ডও আছে, ম্যাগনেটিক ফিল্ড আছে, কারেন্ট আছে। সো ম্যাগনেটিক ফিল্ড আর কারেন্ট, একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর যদি একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে কাট করি, না কাট করলাম না, একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের মধ্যে যদি একটা চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড দেখা যায়, তাহলে কি ঘটে কে বলতে পারবেন? আর একটু সহজ করে বলি যে
এটা কিভাবে বলবো, একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে এবং সেটার আপনি একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড দিয়ে কাট করতেছেন, তাইলে আরেকটা কোয়ান্টিটি সেটার মধ্যে কি জেনারেট হওয়ার কথা? স্যার ইলেকট্রোম্যাগনেটিক ইনডিউসড হবে না স্যার? না, সবকিছুর উত্তর ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন না। ভোল্টেজ। ভোল্টেজ কেমনে? কারেন্ট আছে মানে তো ভোল্টেজ আছে। স্যার কোশ্চেনটা আরেকবার করা যাবে স্যার? কোশ্চেনটা হচ্ছে আপনার একটা বডির মধ্যে ম্যাগনেটিক ফিল্ড আছে ফ্ল্যাকচুয়েটিং এবং সেটার মধ্যে কন্ডাক্টরের মধ্যে কারেন্টও ফ্লো হচ্ছে, তাহলে কন্ডাক্টরটা কি ফেস করবে, একটা কি এক্সপেরিয়েন্স করবে? স্যার একটা রেজিস্ট্যান্স ফ্লাক্স ক্লাক করবে। স্যার একটা রেজিস্ট্যান্স ফিল করবে না? না, নট নেসেসারি, কোনো রেজিস্ট্যান্স ফিল করবে না। আরেকটু সহজ করে দেই, ফ্লেমিং রুল দিয়ে চিন্তা করে দেখেন। স্যার মোশনের। হ্যাঁ, এই তোটা এক্স্যাক্টলি মোশন বা ফোর্স যেটাই বলেন। যদি আমার ম্যাগনেটিক ফিল্ড প্রেজেন্ট থাকে, কন্ডাক্টরের মধ্যে কারেন্ট প্রেজেন্ট থাকে, সেই ম্যাগনেটিক ফিল্ডে একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর একটা মোশন পাবে, তাই না? এই ক্ষেত্রে কি আমি এই মাথা শর্ট করে দিলাম, কারেন্ট আছে, আরএমএফ এর কারণে আমি রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডও পাচ্ছি, সেই কারণে কি একটা মোশন এক্সপেরিয়েন্স করবে। মারুফ মাহাদি স্যার স্বাগত বলছি, ওকে একটা পয়েন্ট দেন, কারণ কি বলে মোশনটা তো আসতেছিল না, আচ্ছা আচ্ছা নাকি? আচ্ছা, ওকে হ্যাঁ একটা হ্যাঁ পয়েন্ট হ্যাঁ, দিয়ে দেন। হ্যাঁ আই এম এক্সট্রিমলি সরি স্যার। হ্যাঁ, আপনার রোল নাম্বার কত? 12। রোল 12, লোকনাথ। হ্যাঁ, আপনি এইভাবে উত্তর দিতে দিতেই একটা ল্যাব রিপোর্ট মাফ করায় নেবেন, আমি যা দেখতেছি। ওকে, সো ইউ গেট 2 পয়েন্টস। ভেরি ওয়েল, ইট ইজ অ্যাপ্রিসিয়েটেড। এরকম রেসপন্সটাই আমরা আসলে চাই নেক্সট ল্যাব রিপোর্টে। যাই হোক, সো এ মোশন ইজ ক্রিয়েটেড due to the change in magnetic field, not the change in magnetic field, due to the current carrying conductor present in a field. সো এইটাই হচ্ছে আপনার বেসিক প্রিন্সিপালটা। সিঙ্ক্রোনাস মোটরে এই কারেন্টটা আমি পাচ্ছিলাম না বলে এখানে কোনো সেলফ স্টার্টিং মোশন ছিল না, এখানে আমি কারেন্টও পাচ্ছি, ম্যাগনেটিক ফিল্ডও পাচ্ছি, সো এখানে মোশনও আসতেছে। ঠিক আছে, সেই জন্য জিনিসটা আমার সেলফ স্টার্টিং হচ্ছে। শুধুমাত্র একটা কাজ করছে নিকোলা টেসলা, খালি এন্ড রিং গুলিকে শর্ট করে দিছে, একটা কমপ্লিটলি ডিফারেন্ট টাইপ অফ মোটর তৈরি হয়ে গেছে। এখন একটু ইয়েতে আসি, ফিজিক্যাল মানে ফিজিক্সের ব্যাখ্যায় আসি। ফিজিক্সের ব্যাখ্যাটা হচ্ছে অনেকটা এরকম, আমার ম্যাগনেটিক ফিল্ড যেটা বিএস বা ম্যাগনেটিক ফ্লাক্স যদি বলি, সেটা আমার কোনটাকে ফলো করবে? উইল ফলো দ্য আরএমএফ, যেটা আমি ডাব্লিউ সিঙ্ক্রোনাস দিয়ে দেখাচ্ছিলাম, সেটা আমার ডাব্লিউ সিঙ্ক্রোনাস কে ফলো করবে। ঠিক আছে, সো এই যদি আমার বডি হয়, তাহলে আমার ডাব্লিউ সিঙ্ক্রোনাস আমি বলতেছিলাম বা ওমেগা সিঙ্ক্রোনাস এই ডিরেকশনে আমার কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশনে ফ্লো করতেছে, এবং আমার বিএস যেটা আছে সেটা কি আমার ইয়ার পারপেন্ডিকুলার থাকে। সে ফর ইনস্টেন্স আমি এই প্লেনে পারপেন্ডিকুলার ধরলাম, সো এইটাও আপনার এই স্পিডেই রোটেট করতেছে। আর্মেচার কি করবে? আর্মেচার তো কি এই ম্যাগনেটিক ফিল্ডের কারণেই ক্রিয়েট হয়েছে আর্মেচার কারেন্টটা, তাই না? এই ফ্লাক্সের কারণেই তো আমার ক্রিয়েট হয়েছে। যেহেতু এটা এটার কারণে ক্রিয়েট হয়েছে, এটা কি সেম স্পিডে ঘুরতে পারবে? কখনোই পারবে না, এটার মধ্যে কিছু স্পিড লস হবে। যদি সেম স্পিডেই ঘুরতে পারতো তাহলে তো আমার কোনো ফিজিক্যাল লস থাকলো না, মোটরটা আইডিয়াল হয়ে যেত। সো আর্মেচার এই স্পিডে
এই ঘোরার ট্রাই করবে, মানে সবসময় আপনার ম্যাগনেটিক ফিল্ডটাকে ক্যাচ করার ট্রাই করবে। ঠিক আছে? সো এটা হচ্ছে আমার আর্মেচার, এবং এই দুইটার মধ্যে যে রিলেটিভ মোশনটা সেটাকেই আমি বলতেছি একটা একটা ক্যাচ করতেছে, মানে ক্যাচ করার ট্রাই তো করতেছে। একটু মারুফ মাহাদি, একটু স্যার। প্রশ্ন, স্টুডেন্টদের কাছে আমার প্রশ্ন যে এটা কি বলে রোটরটা কেন ওই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডকে কেন কেন ক্যাচ করতে চাবে, কি কারণে, কারণটা কি? এটা যদি কেউ বলতে পারে, হি অলসো গেট সাম বোনাস মার্কস। স্যার আমি যে বললাম, হ্যাঁ বলো। স্যার স্যার এখানে হচ্ছে কি স্যার, সাউথ পোল আর নর্থ পোল তৈরি হয় স্যার, এই দুইটাই স্যার আকর্ষণ করে, এর জন্য স্যার ধরতে স্যার একটা স্যার সাউথ পোল আর নর্থ পোল স্যার দুইটা মনে অ্যাটাক করে স্যার। স্যার অ্যাটাক বলতে স্যার আকর্ষণ করে স্যার। এটা হলো আমরা নিউটনের যে তৃতীয় সূত্র পড়েছি না, নিউটনের তৃতীয় সূত্র, তৃতীয় সূত্রটা কি? Every reaction has its স্যার হ্যাঁ, এভরি রিঅ্যাকশন তা এখানে অ্যাকশন আর রিঅ্যাকশন। অ্যাকশনটা কি? অ্যাকশনটা হলো আমি স্টেটরে একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড দিয়েছি, তাই না? জি স্যার। ঠিক আছে, এটা হলো আমার অ্যাকশন। আর রিঅ্যাকশনটা হলো রোটরটা সে যদি তাকে ক্যাচ করতে পারে তাহলে কি হবে? তাহলে এটা হলো যে সে চাবে যে আমার যে স্টেটরে যে আমি রোটেটিং ফিল্ড দিলাম, দেওয়ার কারণে তার যে এফেক্ট, তার উপরে রোটের উপরে একটা এফেক্ট তৈরি হচ্ছে, এই এফেক্টটাকে নালিফাই করার জন্য সে ঘুরবে। এখন সে যদি ঘুরে, আমি স্টেটরও ঘুরতেছে, রোটরও যদি ঘুরে, তাহলে কি হবে? স্টেটর যে স্পিডে ঘুরছে, রোটরও যদি একই স্পিডে ঘুরতে পারে, তাহলে একটার সাথে আর একটা রিলেটিভ স্পিড হবে 0, তাই না? ঠিক আছে, এইটা করার জন্য যদি 0টা হয়, রিলেটিভ স্পিড যদি 0 হয়ে যায়, তাহলে বোঝা গেল যে তার উপর আর কোনো এফেক্ট তাহলে থাকছে না। এই এফেক্টটা যদি না থাকে, সেই জন্যই সে তাকে ধরতে চায়। ঠিক আছে, বুঝাতে পেরেছি? জি স্যার। বুঝাতে পেরেছি আমি? জি স্যার, বুঝতে পেরেছি। মানে হলো যে আমরা যে আমাদের যে ওই যে কি বলে নৌকা এবং লঞ্চ বা জাহাজ, তারা কিভাবে চলে হলো যে আমি যখন আমার যে প্রপেলার যখন ঘুরে, তখন কি হয়? তখন এর জন্য পিছনের দিকে একটা ফোর্স তৈরি হয়। হ্যাঁ, একটা পিছনের দিকে ফোর্স তৈরি হয়। এটা প্রপেলারের ব্লেডগুলো এমনভাবে থাকে যে এটা যখন রোটেট করবে তখন পিছনে দিকে একটা ফোর্স তৈরি হয়। তো পিছনের দিকে ফোর্স যদি তৈরি হয়, তাহলে পিছনের ফোর্সের জন্য তো মানে শিপটা সামনে যাবে, তাই না? পিছনের ফোর্সটা তৈরি হওয়ার জন্য পিছনের যে ফোর্স, সেই ফোর্স পানিকে ধাক্কা দিবে, এবং এই পানির ধাক্কা এটাকে নালিফাই করার জন্য সে শিপটাকে সামনের দিকে ধাক্কা দিবে। তো এখানেও আমার যে স্টেটরের যে রোটেটিং ফিল্ড তৈরি হচ্ছে, সেটা ঘুরছে, সেটাকে নালিফাই করার জন্য রোটরও ঘুরবে। তাইলে কি হবে? সে যদি রোটরকে ধরে ফেলতে পারে, তাহলে কিন্তু একটার সাথে আরেকটা রিলেটিভ স্পিড থাকবে না। তো এটাকে সে অলওয়েজ নালিফাই করতে চাবে, এই কারণেই রোটরও ঘুরবে। ঠিক আছে? আচ্ছা, আমি একটু স্যারের সাথে অ্যাড করি। স্যার ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। রিলেটিভ মোশনটা আমার কেন প্রয়োজন? ইট ইজ ভেরি সিম্পল। এই সূত্রের মধ্যে দেখেন, এই সূত্রের মধ্যে রিলেটিভ মোশন যদি আমার 0 হয়ে যায়, তাহলে কি আমার ইএমএফ ইনডিউসড হবে? না স্যার। ইএমএফ ইনডিউসড হবে না। ইএমএফ যদি আমার সেকেন্ডারিতে ইনডিউস না হয়, সেকেন্ডারি থেকে আমি কোনো কারেন্ট পাওয়ার কথা? না স্যার, না স্যার। হ্যাঁ, ইএমএফ ইনডিউসই হচ্ছে না, আমি কারেন্ট কোত্থেকে পাবো? আমি যতই শর্ট করি, 0 এমএফ থাকলে আমার কি হইলো? কারেন্টই তো পাচ্ছি না। আর কারেন্ট যদি না পাই, তাইলে কি এতক্ষণ ধরে যা এক্সপ্লেইন করলাম, ইট ডিফিটস দ্য পারপাস, তাই না? কারেন্টটাই যদি না পাই, তাহলে তো আপনার সিনক্রোনাস মোটরই হয়ে গেল, সে সেলফ স্টার্টিং তো আর থাকতে পারলো না। সো এই জিনিসটাকে রোটেটিং রাখার জন্যেই এটাকে সবসময় ক্যাচ করতে চাবে, বাট ক্যাচ করতে পারবে না। যখনই আপনি ক্যাচ করে ফেলবে, তখন কি হবে? আপনার ইনডিউসড ইএমএফ 0, কারেন্ট 0,
কারেন্ট জিরো মানে কি, আপনার রোটরটা স্টপ করবে মানে স্লো হয়ে যাবে, স্লো হয়ে গেলে কি আবার একটা রিলেটিভ ডিস্টেন্স ক্রিয়েট হবে। এরকম একটা ক্যাট এন্ড মাউস প্রসেসের মধ্যে দিয়ে জিনিসটা রোটেট করবে। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে? কি স্টুডেন্টরা বুঝতে পারো না কি কঠিন হয়ে গেল এটা? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। এটা হলো, আমি আরেকটা জিনিস বলি তোমাকে, যখনই তোমার মানে কি হবে, রোটর যখন স্লো হয়ে যাবে, তো স্লো হয়ে গেলে ওই যে উনি যে বললো স্লো হয়ে গেলে তখন কি হবে, তখন তার রিলেটিভ ভেলোসিটি কিন্তু বেড়ে যাবে, তাই না? এই যে এখানে রিলেটিভ ভেলোসিটি বেড়ে যাবে, রিলেটিভ ভেলোসিটি যখন বেড়ে যাবে তখন ইনডিউসড ভোল্টেজ আবার কি হবে, আবার ইনডিউসড ভোল্টেজ বেড়ে মানে আগের চেয়ে বাড়বে, আগের চেয়ে যদি বাড়ে তাহলে ইনডিউসড ভোল্টেজ বাড়া মানে কারেন্টের পরিমাণে বেড়ে যাবে, কারেন্টের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে ফোর্সও বেড়ে যাবে, ঠিক আছে? এগুলো সব একটার সাথে একটা ইন্টার রিলেটেড। তাহলে ফোর্সও বেড়ে যাচ্ছে, তো ফোর্স বেড়ে যাচ্ছে মানে কি, আগে কিন্তু স্লো হয়ে গেছিল, এখন যখন ফোর্স বেড়ে গেল তখন কি হবে, সে আবার ফাস্ট হবে। কি বুঝতে পেরেছো? জি স্যার। তো সো ইন্টার রিলেটেড, এগুলো হলো ইন্টার রিলেটেড। ওকে, থ্যাংক ইউ মারুফ, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। সো যে জায়গাটায় ছিলাম আমরা, রিলেটিভ মোশন। সো আমি এখানে একটা ফোর্স পাচ্ছি। এখন ফোর্সের যে ইয়াটা সেটা আমরা ফ্লেমিংস রুল দিয়ে দেখি। এই ফোর্সটা ফ্লেমিংস ল এর কারণে, ফ্লেমিং তো আর এটা নিজের হাত দেখেই তো আর বলে দেয় নাই যে এটা পারপেন্ডিকুলার থাকলে এই ডিরেকশনে মোশনটা হবে। সে যেটা ইউজ করেছে সেটাকে বলতেছে এই ফোর্সটাকে, যে ফোর্সটা আমার বা যে মোশনটা আমার ক্রিয়েট হবে, দ্য মোশন অফ দ্য rotor is created due to Lorentz force. এবং Lorentz force F, it is proportional to the current cross producted by the EMF. Not EMF, the magnetic field বা magnetic flux. এখান থেকেই দেখেন ওই যে তিনটা আঙ্গুল পারপেন্ডিকুলার কেন রাখতে হয়, সেটার কারণটা এখান থেকেই আসছে। দেখেন আমার কারেন্ট ভেক্টর কোয়ান্টিটি, ফ্লাক্সও ভেক্টর কোয়ান্টিটি, ফোর্সও ভেক্টর কোয়ান্টিটি। দুইটা ভেক্টর কোয়ান্টিটির যদি আমি ক্রস গুণন নেই তাহলে তাদের রেজাল্টেন্ট কি, সব সময় সেই প্লেনের পারপেন্ডিকুলার হবে। ইট ইজ এলিমেন্টারি ফিজিক্স, তাই না? সো এই দুইটা যেই প্লেনে মাল্টিপ্লাই হবে তাদের রেজাল্টেন্ট সব সময় সেই প্লেনের সাথে পারপেন্ডিকুলার থাকবে। এবং এই যে পারপেন্ডিকুলার আছে সেই জন্যই আমরা দেখেন দুইটা আঙ্গুল, একটাকে যদি এই ডিরেকশনে ধরি আর একটাকে যদি এই ডিরেকশনে ধরি, এটা রেজাল্টেন্ট ফোর্সটা সব সময় এটার সাথে পারপেন্ডিকুলারে থাকে। এইখান থেকে বেসিক্যালি আপনার ফ্লেমিংস রুলটা চলে আসে, ঠিক আছে? আশা করি এই বিষয়ে আর কোনো সন্দেহ নাই। সো নেক্সট টপিকে যাই, সেটা হচ্ছে স্লিপ স্পিড অ্যান্ড স্লিপস। একটু আগে আমরা যে জিনিসটা বলতেছিলাম বা স্যার বলতেছিলেন রিলেটিভ ভেলোসিটিটার কথা। রিলেটিভ ভেলোসিটি সে মুভ করতে চায় বাট পারে না, সেজন্য সে ক্যাচ করতে চায়। সো স্লিপের ডেফিনেশনটা হচ্ছে সিম্পলি, একবার ম্যাথমেটিক্যাল সূত্রটাই লিখি, স্লিপ ইজ, বা এটাকে আমি এন স্লিপ দিয়ে দেখাই, স্লিপ স্পিড ইজ এন সিঙ্ক্রোনাস মাইনাস এন এম। যেখানে এন সিঙ্ক্রোনাস কি, আমার সিঙ্ক্রোনাস স্পিড অর আরএমএফ, আমার যেই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড যেই স্পিডে ঘুরতেছে, আর এন মোটর বা এন রোটর, এটাকে আমি রোটর লিখি আর টিওআর, এটা হচ্ছে কি আমার রোটরের স্পিডটা, যেটা সিঙ্ক্রোনাস স্পিডকে ক্যাচ করতে যাচ্ছে কিন্তু পারতেছে না। সো ইট ইজ দ্য রোটর স্পিড, ঠিক আছে? সো যেটা হয় আমার এখানে সিঙ্ক্রোনাস স্পিড আর রোটর স্পিডের যদি আমি ডিফারেন্সটা নেই, সেটাকে বলতেছি হচ্ছে আমি স্লিপ স্পিড। এবং আমি রোটরকে যত বেশি লোডেড করব,
রোটরকে লোডেড করা মানে হচ্ছে কি, রোটর কি আমার একটা মেকানিক্যাল ফোর্স দিচ্ছে রোটেশন, সেই রোটেশনটাকে লোড করা মানে হচ্ছে কি এটার মধ্যে একটা অপোজিট একটা ফোর্স কাজ করানো, একটা অপোজিট টর্ক দেওয়া। সেই টর্কটা যদি আমরা দেই তাহলে আমার রোটর স্পিডটা কম হবে, রোটর স্পিডটা যদি ডিক্রিজ করে তাহলে আমার কি এই দুইটার ডিফারেন্সটা ইনক্রিজ করবে, তাইলে আমার স্লিপ স্পিডটা ইনক্রিজ করবে। সো মোটরে যত বেশি আপনি লোড করবেন মোটরে তত বেশি স্লিপ হবে। ঠিক আছে, আরেকটা কনসেপ্ট সেটা হচ্ছে এখান থেকে আসছে, এগুলি ম্যাথমেটিক্যাল টার্ম, খুবই সিম্পল, সেটাকে বলতেছে হচ্ছে আমি রিলেটিভ স্লিপ। রিলেটিভ স্লিপ কোয়াইট সিম্পল, এটাকে আমি ডিনোট করি এস দিয়ে, এটা হচ্ছে আমার এন সিঙ্ক্রোনাস স্পিড মাইনাস এন রোটর ওভার এন সিঙ্ক্রোনাস। অনেকটা আপনার কি যেন ছিল আমাদের ওই বিষয়টা, ভোল্টেজ রেগুলেশনের মতো সূত্রটা, সিঙ্ক্রোনাস স্পিড মাইনাস রোটর স্পিড ওভার সিঙ্ক্রোনাস স্পিড। ঠিক আছে, সো এটাকে বলতেছি হচ্ছে আমি রিলেটিভ স্লিপ। আমাদের এক্সপেরিমেন্টে আমি ডাটা শিটটা যখন দিব আমার ওখানে বিভিন্ন স্পিড মেজার করা থাকবে, আপনার সিঙ্ক্রোনাস স্পিড ক্যালকুলেট করতে হবে, সেখান থেকে আপনার স্লিপ এবং স্লিপ স্পিডটা ক্যালকুলেট করতে হবে। সিঙ্ক্রোনাস স্পিড আমরা কিভাবে ক্যালকুলেট করি, কারো মনে আছে? মনে না থাকলে প্রিভিয়াস লেকচারে গিয়ে দেখবেন, আমি এখন আর বলবো না। খুবই সিম্পল একটা ম্যাথমেটিক্যাল সূত্র। সো দিস ওয়াজ বেসিকলি আমাদের থিওরি। আশা করি এই থিওরিতে আর কোনো প্রবলেম থাকার কথা না। কারো কি কোনো প্রবলেম আছে? আছেন আমার সাথে সবাই? জি স্যার। কারো প্রবলেম আছে? না, কে বললো? যদি আপনার প্রবলেম না থাকে তাহলে আপনি সবচেয়ে বড় মিথ্যা কথাটা বলতেছেন। অবশ্যই প্রবলেম থাকার কথা। এখানে একবারে খাতায় কলমে যদি আমি আর্ট করে এটা বুঝাই, এটা কখনোই মানে একবারে আইনস্টাইন লেভেলের লোকজন ছাড়া এটা বোঝা সম্ভব না। সো যেটা বলতেছি এখানে আমি ট্রাই করেছি ওইভাবে আসলে বোঝার ইয়াটা, মানে আমি যতটুকু চেষ্টা করছি বোঝানোর ট্রাই করছি, বাট এর সাথে আমি যখন গুগল ক্লাসরুমে আপলোড দিব আমি একটা ভিডিও লিংক দিয়ে দিব, সেখানে তারা 3D অ্যানিমেশনের মাধ্যমে জিনিসটা বুঝাইছে, সেটা যদি একটু ফলো করেন জিনিসটা আরো ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট হয়ে যাবে। সো এই থিওরি পার্ট ছিল। এই থিওরি পার্টে আরো কারো যদি কোনো প্রবলেম না থাকে, সো আমরা একটা 2 মিনিটস ব্রেক নিয়ে আমরা সেকেন্ড পার্টে চলে যাব, ভিডিও পার্টে। স্যার বাসা দিয়ে স্যার একটা 10 মিনিটস একটা ব্রেক দিয়ে স্যার, কারণ স্যার ক্লাসটা শেষ হতে হতে মাগরিব হয়ে যাবে তো স্যার, তো আসরের নামাজের টাইমের জন্য স্যার 10 মিনিটস একটা ব্রেক দিয়েছে। হ্যাঁ, এখন কি আপনারা 10 মিনিটস ব্রেক নিতে চান? স্যার এখন দিলেই হবে স্যার, এখন দিলে হবে। ওকে, দেন লেট আস টেক 10 মিনিটস ব্রেক। আমরা একটু ফ্রেশ হয়ে আসি, প্লাস প্রেয়ার ব্রেকটাও নিয়ে আসি। আজকের আমাদের এক্সপেরিমেন্ট হচ্ছে স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর। তো স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর সম্পর্কে যে থিওরিটিক্যাল কথাগুলি সেগুলি আমরা ফার্স্ট পার্টে অলরেডি দেখে এসেছি। 3 ফেজ মোটর, এসি মোটর, সেজন্য
আমরা স্টেটরে 3 ফেজ সাপ্লাই দিতে হবে। এটাকে আমি আদার সাইডে স্টার কানেক্টেডও করতে পারি, ডেল্টা কানেক্টেডও করতে পারি, দ্যাট ইজ আপ টু দ্য চয়েস অফ দ্য ইউজার। সব এসি মোটরের ক্ষেত্রেও এখানে আপনার দুইটা পার্ট থাকবে, দেয়ার ইজ এ স্টেটর এন্ড আ রোটর। আর ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আমার যে স্টেটর যেটা আছে, ফর ইনস্ট্যান্স এটা হলো আমাদের স্টেটরটা। এই স্টেটরটা কোয়াইট সিম্পলি মানে যদি বলি যে আমাদের সিঙ্ক্রোনাস মোটরের যে স্টেটরটা সেটার সাথে অলমোস্ট মানে কমপ্লিটলি আলাইক, মানে দুইটা স্টেটর 100% সেম, দুইটাই একই স্টেটর দিয়ে চালানো যাবে। দ্যাট ইজ এখানে আপনার স্টেটরের মধ্যে এরকম স্লট তৈরি করা থাকবে এবং আপনার 3 ফেজে ওয়াইন্ডিং দেওয়া থাকবে। এই স্টেটরটার সুবিধাই হচ্ছে এখানে যদি আমি 3 ফেজ সাপ্লাই দেই তাহলে আমার রোটেটিং একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে। সো স্টেটর কনস্ট্রাকশন ইজ similar to that of the synchronous motor. The difference is in the rotor. আমার সিঙ্ক্রোনাস মোটরে রোটরটা যদি খেয়াল করি, ওখানে আমার এখানে দুইটা ওয়াইন্ডিং ছিল, তার মানে আমার রোটরের মধ্যে একটা সেপারেট ডিসি সাপ্লাই দিয়ে এটাকে ম্যাগনেটাইজ করা লাগতো such that it may rotate in synchronous speed. এবং সিঙ্ক্রোনাস মোটরে যেটা সুবিধা ছিল বা অসুবিধাও ছিল যে it will either rotate in synchronous speed or not rotate at all. বাট ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে আমার যেটা হয়, এই রোটরটা যদি আমি লোড দিতে থাকি, এবং মোটরের লোড বলতে আমি যেটা মেকানিক্যাল লোড বলতেছি সেটা আমরা দেখবো, যত লোড দিব এটা স্পিডটা তত ফল করবে। সো এখন যদি কনস্ট্রাকশনে আসি, এই রোটরটার মধ্যেও আপনার দুইটা পার্ট আছে, কোর আছে, কন্ডাক্টর আছে, বাট এখানে দেখা যাচ্ছে না। সো কোর কন্ডাক্টর দেখার আগে কিছু জিনিস দেখে নেই। এই রোটরটা আপনার এরকম একটা বেয়ারিং মাউন্টেড, যাতে এটা ফ্রিলি মুভ করতে পারে। দ্যাট ইজ নাম্বার 1। নাম্বার 2 ইজ দ্যাট এখানে কিছু এক্সটেন্ডেড পার্ট আছে অ্যালুমিনিয়ামের। এই এক্সটেন্ডেড পার্টটা আসলে দুই পারপাস সার্ভ করে। নাম্বার 1, এটা হচ্ছে আপনার মোটর যখন রোটেট করে এটা কুলিং পারপাস হিসেবে সার্ভ করে। এন্ড নাম্বার 2, আমার মোটরের ভিতর হান্টিং বলে একটা ইফেক্ট আছে, সেটা আমরা থিওরিতে দেখে এসেছি। সেই হান্টিংটাকে এটা রোধ করার জন্য এই এক্সটেন্ডেড বারটা কাজ করে। এখন আসি হচ্ছে আমরা একটা সেকশনাল ভিউতে। সো দিস ইজ দ্য সেকশনাল ভিউ। একই রোটর, খালি এখান থেকে আমরা কিছু অংশ কেটে নিয়েছি। দেখেন রোটরের মধ্যে আপনার দুইটা পার্ট আছে, একটা সিলভার পার্ট আর একটা একটু মানে কপার বা তামা কালারের যে পার্টটা আছে, সেটার মধ্যে একটা হচ্ছে আপনার কোর আর একটা হচ্ছে কন্ডাক্টর। সো এইভাবে যে ব্রোঞ্জ বা তামার যে পার্টটা আছে সেটা হচ্ছে আমার কোর অফ দ্য মোটর, আর এই যে সিলভার কালার বা অ্যালুমিনিয়ামের যে পার্টটা আছে এখানে, সেটাকে বলতেছি হচ্ছে আমরা কন্ডাক্টর। এখন ইন্টারেস্টিংলি অন্যান্য সব মোটরের ক্ষেত্রে আমার এখানে যে কন্ডাক্টরগুলি ছিল বা এখানে যে ওয়াইন্ডিংগুলি ছিল, এটা আমার সেপারেট ওয়্যার দিয়ে তৈরি করা। বাট ইন কেস অফ দ্য 4 পোল স্কুয়ারেল কেজ ইন্ডাকশন মোটর আমরা যেটা করি সেটা হচ্ছে এই কন্ডাক্টরগুলিকে কমপ্লিটলি সলিড কন্ডাক্টিভ বার, এই ক্ষেত্রে আমাদের অ্যালুমিনিয়াম বার দিয়ে এক এন্ড থেকে আরেক এন্ডে শর্ট করে দিই। সো এই দেখেন এই নিচের সেকশনটা, এটা কিন্তু আসলে যদি এরকম একটা ফ্রন্ট এলিভেশন দেখি, এটা কিন্তু একটা রিং, নাথিং বাট এ রিং। সো দুই এন্ডে আমার এরকম একটা রিং দিয়ে এটা শর্টেড করা। কেন শর্টেড করা সেটা আমরা দেখে এসেছি হচ্ছে আমাদের থিওরি পার্টে, সাচ দ্যাট এটার মধ্যে দিয়ে একটা কন্টিনিউয়াস কারেন্টের ফ্লো থাকে। সো দ্যাট ইজ প্রিন্সিপালি অল অ্যাবাউট দ্য রোটর। এই জিনিসটা হচ্ছে আমার স্কুয়ারেল কেজ ইন্ডাকশন মোটর। একটু অ্যাসেম্বলিটা যদি দেখে থাকি, দিস ইজ আওয়ার অ্যাসেম্বলি স্কুয়ারেল কেজ ইন্ডাকশন মোটরের। এই হচ্ছে আমাদের রোটর, তার ভিতরে স্টেটর থাকে, এরকম দুইটা বেয়ারিং, এই দুইটার মাঝখান দিয়ে আমি একটা বেল্ট কানেক্টেড করে
একটা মেকানিক্যাল লোড ইউজ করি, ইলেকট্রোডাইনামোমিটার। সো বেল কানেক্টেড করে মোটরের যেহেতু আউটপুট এনার্জি তো আমার মেকানিক্যাল এনার্জি, সো মোটরকে যদি আমার লোড করতে হয় মেকানিক্যাল এনার্জি দিয়েই লোড করতে হবে। সো সেটা যদি হয় তাহলে আমরা যেটা করি সেটা হচ্ছে এখান থেকে বেল কানেক্টেড করে এবং ইলেকট্রোডাইনামোমিটার সাথে কানেক্ট করে দেই। এটা হচ্ছে আপনার রেজিস্টিং একটা টর্ক মোটরকে করে দেয়, সাপ্লাই দেয়, যে টর্কটার ফলে কি হয় মোটরটা লোডেড হয়, এটা স্পিডটা কমে যায়। স্টেটর কানেকশনগুলি পিছন থেকে এনে সামনে নেওয়া হয়েছে। এখন আরেকটা জিনিস যেটা আজকের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমার ইলেকট্রোডাইনামোমিটার। ইলেকট্রোডাইনামোমিটারটা itself is a motor. এটার কাজটা হচ্ছে আমার মোটরকে ব্রেক করানোর জন্য বা একটা রেজিস্টিভ টর্ক দেওয়ার জন্য। মোটর যেদিকে রোটেট করবে তার কাউন্টার ডিরেকশনে সে একটা রোটেশনাল ফোর্সে বা একটা টর্কের মাধ্যমে মোটর স্পিডটাকে হিন্ডার করবে। এবং টর্ক দেওয়ার কারণটা, প্রধান কারণটা হচ্ছে এই জায়গাটাতেই, যে আমার টর্ক দেওয়ার প্রধান কারণটা হচ্ছে এই কারণে, কারণ যখন আমরা মোটরটাকে কোনো প্র্যাকটিক্যাল পারপাসে ইউজ করব, সে ফর ইনস্ট্যান্স আমি একটা ক্রেনের মধ্যে ইউজ করতেছি। সো একটা ক্রেন আমি নিচের থেকে উপরে আমার একটা হেভি অবজেক্ট তুলতেছি। সো আমার মোটর যেদিকে রোটেট করবে আমার গ্র্যাভিটেশনাল ফোর্সটা কিন্তু তার অপোজিটে কাজ করবে। সো গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে আমার মোটরের যেই রোটেটিং টর্কটা মানে উপরে রাইজ করার যে টর্কটা সেটা কিন্তু রিডিউসড হবে। সো সেই জিনিসটাকে, এই গ্র্যাভিটেশনাল ফোর্সের জিনিসটাকে আমরা সিমুলেট করার জন্য ব্যবহার করতেছি ইলেকট্রোডাইনামোমিটার। এখন এটার ভিতরে আমরা দেখতে পাচ্ছি একটা রোটেটিং স্কেল আছে যেটাকে আমরা রোটেট করাতে পারি, এন্ড এটার ইউনিট হচ্ছে আমার এখানে নিউটন মিটার। সো এটা দিয়ে আমি আমার লোডিং টর্ক বা রেজিস্টিভ টর্ক দিয়েছি। এখন যদি এটা একটু সাইড ভিউটা দেখি আমরা, দিস ইজ দ্য ইলেকট্রোডাইনামোমিটার। ভিতরে কিছুই নাই, খালি দেখা যায় কি এই স্টেটরটাতে আমি টু ফেজ ডিসি সাপ্লাই দেই। একটা ডিসি সাপ্লাই দিলে হয় কি এটার ভিতরের যে পোল আছে, এটার ভিতরে দুইটা পোল আছে, এখানে হয়তো দেখা যাবে না, দুইটা ওয়াইন্ডিং আছে, একটার মধ্যে নর্থ একটার মধ্যে সাউথ ক্রিয়েট হয়। সো এই ওয়াইন্ডিংটার ফলে যেটা হচ্ছে আমার এই নর্থ এবং সাউথ পোল ক্রিয়েট হচ্ছে, এইটা আমার ইন্ডাকশন মোটর আর ইলেকট্রোডাইনামোমিটার আর বেল কানেক্টেড। সো এটা যখন রোটেট করবে ইন্ডাকশন মোটরে, আমার ইলেকট্রোডাইনামোমিটারের রোটরও তখন রোটেট করতে থাকে। সো যেটা হয় আমার এখানে যদি আমি সাপ্লাই দিই তাহলে এই রোটেটিং যে ডিরেকশনটা আছে আপনার এখানে টর্কটাকে আমার ইনক্রিজ করলে এই স্টেটরটা একটু শিফট হয়ে যায়। এটা একটু এই সাইড থেকে দেখলে ভালো বোঝা যাবে। স্টেটরটা কিন্তু ফ্রিলি মুভিং এরকম। সো এটা একটু শিফট হয়ে গেলে এটার ম্যাগনেটিক অ্যালাইনমেন্টটা ব্রেক হয়ে যায়, সেই কারণে আমার কি হয় এটা উল্টা দিকে রোটেট করানোর জন্য ট্রাই করে রোটরটাকে। এখন এই যে আমার স্টেটরটা যে এরকম ফ্রিলি মুভিং করতেছি, এটা এখানে আপনার একটা স্প্রিং দেওয়া আছে যাতে এটা ইনিশিয়াল পজিশনে ব্যাক করতে পারে। এই স্টেটরটাকে রোটেট করানোর জন্য আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে এরকম একটা পটেনশিওমিটার। কিছুই না, খালি আমার যে টু ফেজ সাপ্লাই আছে যেটা সামনে, এই টু ফেজ সাপ্লাই, এটাকে কন্ট্রোল করার জন্য এখানে আমি এসি সাপ্লাই দিচ্ছি, বাট এটাকে আমার ডিসি সাপ্লাই করে দিতে হবে। সিঙ্গেল ফেজ এসি সাপ্লাই, এটাকে আমি ডিসি সাপ্লাই করার জন্য এখানে একটা ফুল ব্রিজ ডায়োড রেকটিফায়ার ইউজ করতেছি। সো এখানে যখন আমি এই এক্সাইটরটাকে ইনক্রিজ করব, তার মানে কি হচ্ছে আমার এই পটেনশিওমিটারের এই রোটেটিং আর্মটা মুভ করতেছে, এটার মধ্যে রেজিস্ট্যান্সটা ইনক্রিজ করতেছে। তার ফলে যেটা হবে এটার মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো করবে সেটা রিডিউসড হয়ে যাবে।
আর কারেন্ট যদি রিডিউসড হয় তাহলে এই স্টেটরটা আমার যেটা আছে সেটা কম ম্যাগনেটাইজড হবে। কম ম্যাগনেটাইজড হইলে এটা টর্কটাও দিবে কম, সাইডে রোটেটও করবে কম। সো কম ম্যাগনেটাইজড হওয়ার কারণে আমার এই রোটেটিং পজিশনটা হবে কম। এখন যদি বেশি ম্যাগনেটাইজ করি এটা আরো বেশি রোটেট করবে। সো এইভাবে আমরা এটা টর্কটাকে, ব্রেকিং টর্কটাকে দিয়ে থাকি। এখানে একটা আমার লাল রঙের মার্কার আছে, এখানে পারপেন্ডিকুলার বরাবর দেখলে সেই মার্কারটা দিয়ে আমি আসলে মেজার করি কোন টর্ক, কত নিউটন মিটার টর্ক আমরা ইউজ করতেছি। তো এই যে এরকম একটা লাল মার্কার আছে, এটার মধ্যে দিয়ে মেজার করি। So this is all about the construction of the 4-pole squirrel cage induction motor. So this is basically the circuit diagram. Quite simply যদি বলি, এখানে আপনার 4-pole squirrel cage induction মোটরটা আমার দেয়া আছে, বাট এখানে ইলেকট্রোডাইনামোমিটারের কানেকশনটা দেয়া নাই। মানে ইন্ডাকশন মোটর টু ইলেকট্রোডাইনামোমিটার কানেকশনটা দেয়া নাই, কারণ এটা হচ্ছে ইন্টারনালি বেল্ট কানেক্টেড, একটা টাইমিং বেল্ট দিয়ে আমরা সেটা কানেক্ট করে থাকি। এখন দেখি আমার কি কি জিনিস লাগতেছে। 3 ফেজ ইন্ডাকশন মোটর নাম যেহেতু, সেই জন্য আমার 3 ফেজ সাপ্লাই দিতে হবে। সো দ্যাট ইজ 1 2 3 ইন্ডাকশন মোটরের 3টা পোর্টে আমরা 3 ফেজ এসি সাপ্লাই দিয়ে থাকি, and that should be always a variable AC সাপ্লাই। ওকে, কারণ মিটারিং এর জন্য আমরা 3 ধরনের মিটার ইউজ করতেছি। দ্য পাওয়ার মিটার which shows the wattage and the reactive power VAR। এ বাদে ইউজ হচ্ছে আমার একটা সিরিজে অ্যামিটার টু ডিটারমাইন দ্য ফেজ কারেন্ট, এবং একটা ভোল্ট মিটার টু ডিটারমাইন দ্য লাইন টু লাইন ভোল্টেজ, ইনপুট ভোল্টেজ। মোটরের আউটপুটে কোনো মিটার লাগানোর প্রয়োজন নাই। কেন নাই? দ্য আনসার ইজ কোয়াইট সিম্পল, দ্য আউটপুট অফ দ্য মোটর ইজ মেকানিক্যাল। সো এখানে ইলেকট্রিক্যাল কোনো কোয়ান্টিটি নাই, ইলেকট্রিক্যাল মিটার লাগানোর প্রশ্ন ওঠে। সো আমরা যেটা করি, 3 ফেজ সাপ্লাই থেকে, ভ্যারিয়েবল সাপ্লাই থেকে কানেকশন নিয়ে ওয়াট মিটারে 1 2 3 এই 3টা পোর্টে লাগাই, সেখান থেকে আমি আবার কানেকশন নিয়ে 3টা ফেজের মধ্যে দিই। সো বেসিক্যালি ওয়াট মিটারটা যদি আমি এক্সক্লুড করি তাইলে এই 3টা ফেজ গিয়ে ডিরেক্ট আমার স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটরে 3টা ফেজে গিয়ে লাগে। ভেরি গুড। এরপরে যেটা করতে হবে, আমি বলেছিলাম মোটরটাকে আমি স্টার কানেক্টেডও করতে পারি, ডেল কানেক্টেডও করতে পারি, দ্যাট ইজ আপ টু দ্য ইউজার্স প্রেফারেন্স। এখানে আমরা স্টার কানেক্টেড করছি বিধায় আমার সেকেন্ড হ্যান্ডে একটা নিউট্রাল পয়েন্ট ক্রিয়েট করতে হবে, তাই আমি 4 5 6 এই 3টা পোর্টকে শর্ট করে দিলাম। সো এই হলো আমার মোটরের কানেকশন। ইলেকট্রোডাইনামোমিটারকে চালানোর জন্য আমি বলেছিলাম যে একটা সিঙ্গেল ফেজ এসি সাপ্লাই দরকার, যেটা পরবর্তীতে রেকটিফাইড হয়ে আমার ডিসি সাপ্লাইয়ে পরিণত হয়। সো এখানে আমি একটা ফিক্সড এসি সাপ্লাই দিব 240 ভোল্টের লাইন টু নিউট্রাল সাপ্লাই দিলে দ্যাট ইজ বেসিক্যালি দ্য কানেকশন অফ দ্য ইলেকট্রোডাইনামোমিটার। এবং এই ইলেকট্রোডাইনামোমিটার আমার মোটর কানেক্টেড থাকবে থ্রু এ টাইমিং বেল্ট। সো সেই কানেকশনটা যদি আমরা একটু খেয়াল করি, এটা হচ্ছে আমার ইন্ডাকশন মোটর, and this is the electrodynamometer. Induction motor and electrodynamometer. See these two white tapes. এই যে এই জিনিসটা, সেটা হচ্ছে আমার বেল্টটা। সো এই হোয়াইট টেপটার দিকে খেয়াল রাখলে বুঝতে পারবেন এই দুইটা একটা টাইমিং বেল্ট দিয়ে কানেক্টেড, এটার মাঝখানে এরকম স্লটস আছে। সো এটাকে যখন আমি রোটেট করতেছি ইন্ডাকশন মোটরটা, কনসিকুয়েন্টলি আমার ডায়নামোমিটারটাও কিন্তু রোটেট হচ্ছে। So that is pretty much all about the circuit diagram. So now let us move on to the physical connection. এখানে আমরা যদি সেন্টার মডিউলটার দিকে তাকাই ক্যামেরার, মানে বটম সেন্টার, দ্যাট ইজ দ্য 4-pole squirrel cage ইন্ডাকশন মোটর। এবং আমার রাইট সাইডে যেটা আছে সেটা হচ্ছে আমার ইলেকট্রোডাইনামোমিটার টু সাপ্লাই দ্য ব্রেকিং টর্ক, এবং আমার লেফট সাইডে যেটা আছে দ্যাট ইজ দ্য পাওয়ার সাপ্লাই।
এবং সেন্টার মডিউলের যে উপরে যে জিনিসটা আছে সেটা আমরা উই আর ভেরি ওয়েল ইন্ট্রোডিউস টু দ্যাট, সেটা হচ্ছে আমার ওয়াট মিটার, ভার মিটার। এখন আমরা আদার এক্সপেরিমেন্টে, এর আগের এক্সপেরিমেন্টগুলিতে ভোল্টেজ মেজারিংয়ের জন্য মাল্টিমিটার ইউজ করতেছিলাম, কারেন্ট মেজারের জন্য আমরা সেপারেট অ্যামিটার ইউজ করতেছিলাম, বাট এই কেসে আমরা দুইটাই মাল্টিমিটার ইউজ করব। সো এখন আমরা কানেকশনে চলে যাই। সো প্রথমে আমার 3 ফেজ কানেকশন দিতে হবে ফ্রম দ্য ভ্যারিয়েবল এসি সাপ্লাই 4, 5, 6 এই 3টা পোর্ট থেকে নিয়ে আমার ওয়াট মিটারের 1, 2 এবং 3, দ্যাট ইজ 4 টু ওয়াট মিটার 1, 5 টু ওয়াট মিটার 2 অ্যান্ড 6 টু ওয়াট মিটার 3, এই 3টা পজিশনে কানেক্ট করতে হবে, যেটা এই রেড ওয়্যার, ব্যানানা ওয়্যার দিয়ে দেখানো হচ্ছে। মাইন্ডেড, এটা অবশ্যই আমার ভ্যারিয়েবল এসি সাপ্লাই হইতে হবে। এরপরে আমরা ওয়াট মিটার থেকে 4, 5, 6 ওয়াট মিটারের বা আমার পাওয়ার মিটারের 4, 5, 6 থেকে আমি অ্যামিটার হয়ে ফেজ 1-এ যাব। সো ওয়াট মিটারের 4 থেকে একটা অ্যামিটার সিরিজ করে এসি অ্যামিটার, দ্যাট ইজ আমি পজিশন 1 অফ দ্য মোটরে গেলাম। ওকে, এরপরে আমি 5 থেকে মোটরের সেকেন্ড পজিশনে যাব, ওয়াট মিটারের 5 থেকে মোটরের সেকেন্ড পজিশনে গেলাম এবং ওয়াট মিটার 6 থেকে মোটরের থার্ড ফেজ দিয়ে দিলাম। এখন রাইট সাইডে কানেকশন দেওয়ার আগে আমার লাইন টু লাইন ভোল্টেজ মেজার করার জন্য একটা ভোল্ট মিটার প্যারালাল করতে হবে, সেটা আমি স্কুয়ারেল কেজ মোটরের ফেজ 1 এবং 2 এর মধ্যে প্যারালাল করে দিলাম। ফেজ 1 এবং 2 এর মধ্যে আমার ভোল্ট মিটার প্যারালাল হয়ে গেল। সো আমার লেফট হ্যান্ড সাইডের যে মিটারটা, ইট উইল বি ইউজড অ্যাজ অ্যান অ্যামিটার, এবং রাইট হ্যান্ড সাইডের যে মাল্টিমিটারটা সেটা হচ্ছে আমার ভোল্ট মিটার। এখন আমি স্কুয়ারেল কেজের রাইট হ্যান্ড সাইডের 4, 5, 6 পোর্টকে নিউট্রাল কানেকশন করার জন্য শর্ট করে দিলাম। সো 4, 5 এবং 6 এই 3টাকে আমি শর্ট করে দিলাম টু ক্রিয়েট এ ওয়াই কানেক্টেড মোটর। বাকি যে কানেকশনটা আছে সেটা হচ্ছে আমার ইলেকট্রো ডায়নামোমিটারের মধ্যে আমি একটা সিঙ্গেল ফেজ এসি সাপ্লাই দিব, 1 এবং নিউট্রাল সিঙ্গেল ফেজ ফিক্সড এসি সাপ্লাই। সো 1 থেকে ইলেকট্রো ডায়নামোমিটারের সাপ্লাই দিয়ে দিলাম, 1 এবং নিউট্রাল থেকে ইলেকট্রো ডায়নামোমিটারের সাপ্লাই দিয়ে দিলাম। এবং অবশ্যই খেয়াল রাখতে হবে যখনই আমি ওয়াট মিটার ইউজ করব সেটার জন্য আমার আলাদা 24 ভোল্ট এসি একটা পাওয়ার সাপ্লাই লাগবে, দ্যাট ইজ এ মাস্ট। এই 24 ভোল্ট এসির এই পাওয়ার সাপ্লাইটা এখন আমরা দিয়ে দিব ওয়াট মিটারে। এটার জন্য আমার ফিক্স সাপ্লাই তৈরি করা আছে ইকুইপমেন্টে। সো এই হয়ে গেল আমাদের ফিজিক্যাল কানেকশন। সো এখন আমার রিডিং নেওয়ার জন্যে যেটা করতে হবে, ইট ইজ সিম্পল। আমি আমার যে ভোল্টেজ যেটা থাকবে, মানে সাপ্লাই ভোল্টেজ, সেটা তো আমার ফিক্স থাকবে, একটা ফেজ থেকে নিলেই হলো। আমার যেটা করতে হবে, সাপ্লাই কারেন্টটা মেজার করতে হবে থ্রু দ্য অ্যামিটার। আমার ওয়াট মেজার করতে হবে, রিয়েল পাওয়ার। ভার মেজার করতে হবে, অ্যাপারেন্ট পাওয়ার, নট অ্যাপারেন্ট পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার। এই দুটোর মধ্যে থেকে ক্যালকুলেট করে আমার অ্যাপারেন্ট পাওয়ারটা বের করতে হবে। এবং আমরা একটা স্পিডোমিটার দিয়ে, আমরা টেকোমিটার দিয়ে যেটা মেজার করব সেটা হচ্ছে আমার এই রোটেটিং স্পিডটা। এটার থেকে আমরা পাওয়ার ফ্যাক্টর ক্যালকুলেট করব। ভ্যারি যেই জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমার এই টর্কটা। টর্কটা ভ্যারি করব আমরা, এখানে ভ্যালু হচ্ছে 0.0, 0.2, 0.4, 0.6 এবং 0.8 নিউটন মিটার ভ্যারি করে দেখব আমার মোটরের স্পিড ফল করতেছে নাকি এবং পাওয়ারগুলির কি অবস্থা। সো আমরা এখন পাওয়ার সাপ্লাইটা দিলেই দেখব আমার এই মোটরটা রোটেট করা স্টার্ট করবে এবং কনসিকুয়েন্টলি আমার ইলেকট্রো ডায়নামোমিটারটা বেল কানেক্টেড বলে এটাও স্টার্ট করবে। সো প্রথমে আমরা কোনো টর্ক দিব না, সেজন্য আমরা এটা সবচেয়ে কাউন্টার ক্লকওয়াইজ পজিশনে রেখে দিয়েছি, দ্যাটস দ্য মিনিমাম পজিশন। নো লোডের ক্ষেত্রে যদি দেখি, আমার মোটরের মধ্যে একটা রিয়েল পাওয়ার থাকবে, একটা রিঅ্যাক্টিভ পাওয়ার থাকবে, এবং যেহেতু ইন্ডাকটিভ লোড তাই পজিটিভ রিঅ্যাক্টিভ পাওয়ার, এবং আমার একটা সাপ্লাই কারেন্ট থাকবে, দিস ইজ দ্য ভ্যালু অফ I1। এবং আমার যে ভোল্টেজ যেটা আছে সেটা ইজ ফিক্সড ফর
এভরি মোটর, সেটা আমার 3.97 থাকবে, সরি 397 এই ভ্যালুটা থাকবে। খেয়াল রাখতে হবে হচ্ছে আমার মেইনলি ওয়াট মিটার বার মিটার। সো আমার এখন টর্ক হচ্ছে 0 টর্কের জন্য ওয়াটেজ ভ্যালু হচ্ছে আমার অ্যারাউন্ড 50 ওয়াট এবং আমার রিঅ্যাক্টিভ পাওয়ার হচ্ছে 160 ওয়াটের মতো। অবভিয়াসলি রিঅ্যাক্টিভ পাওয়ার পজিটিভ হবে কারণ আমার ইন্ডাকটিভ লোড, মোটর ইজ এন ইন্ডাকটিভ লোড। এখন আমরা স্পিডটা একটু মেজার করে দেখি মোটরের। স্পিড আসতেছে আমার 1502 RPM। এটা হচ্ছে আমার নো লোড স্পিড অফ দ্য মোটর। এখন আমরা মোটরটাকে লোডেড করব। লোডেড করার জন্য আমরা এখানে টর্ক দিলাম 0.2 নিউটন মিটার। ওকে, 0.2 নিউটন মিটার টর্ক দেওয়ার ফলে আমার দেখেন রিঅ্যাক্টিভ পাওয়ার 50 ছিল, আগে থেকে ইনক্রিজ করতেছে। কারণ হচ্ছে মোটর লোড করতেছি মানে হচ্ছে সে রিয়েল পাওয়ার অ্যাবজর্ব করতেছে। রিঅ্যাক্টিভ পাওয়ার মোর অর লেস সেম যা আছে তাই। কারেন্ট যেটা সেটা আমার কিন্তু চেঞ্জ হয়ে গেল এই ক্ষেত্রে। এবং ইন্টারেস্টিংলি এখন আমরা স্পিডটা দেখবো। স্পিডটা কিন্তু আমার কমে যাচ্ছে, ইট ইজ 1474। এটা হচ্ছে আমার স্পিড 1474। ওকে, আমরা এখন আরেকটা রিডিং নিয়ে দেখি। এরপরে আমরা 0.4 নিউটন মিটার রিডিং নিয়ে দেখব। এখানে সার্কুলার স্কেলে আমরা মেজার করলাম। আমরা দেখলাম আমার রিয়েল পাওয়ার আরো ইনক্রিজ করলো, রিঅ্যাক্টিভ পাওয়ারও ইনক্রিজ করলো। রিঅ্যাক্টিভ পাওয়ার ইজ মেইনলি ইউজ টু ম্যাগনেটাইজ, টু ক্রিয়েট দ্য রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড। এখন রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড বেশি লাগতেছে বলে রিঅ্যাক্টিভ পাওয়ারও ইনক্রিজ করতেছে। ভেরি ওয়েল। এরপরে আমার কারেন্ট যেটা সেটার ভ্যালু লোড ইনক্রিজ করার সাথে সাথে ইনক্রিজ করতেছে। কারেন্ট ইনক্রিজ করলে আমরা স্পিডটা একটু দেখি। স্পিডটা কনসিকুয়েন্টলি ফল করার কথা এবং আমার ফল করতেছে 1453 RPM। এরপরে আমরা চলে যাব 0.6 নিউটন মিটার টর্কে। 0.6 নিউটন মিটার টর্কে আমরা আবার একটু খেয়াল করি। আমাদের রিয়েল পাওয়ার আবার ইনক্রিজ করলো, রিঅ্যাক্টিভ পাওয়ার এই ক্ষেত্রে ইনক্রিজ করতেছে যেহেতু রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করা লাগতেছে। কারেন্ট উইল ইনক্রিজ, লোড বাড়লে আমার কারেন্টও বাড়বে, এটাতে বেশি কারেন্ট ফ্লো করবে এবং আমার যে আরপিএম যেটা আছে বা টেকোমিটার স্পিড সেটা আরও ডিক্রিজ করবে। এখন এটা আছে 1435 RPM। ফাইনালি আমরা রিডিং নিব 0.8 নিউটন মিটারের জন্য। 0.8 নিউটন মিটারের জন্য আমার কারেন্ট আরও ইনক্রিজ করলো, এখন হচ্ছে 0.39 অ্যাম্পিয়ার। আমার রিয়েল পাওয়ার এখন অলমোস্ট 200 ওয়াটের মতো। 200 ওয়াট এখানে এটা অ্যাবজর্ব করতেছে। রিঅ্যাক্টিভ পাওয়ার মোর অর লেস সেম। এখানে আপনার রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করার জন্য অত বেশি ইনক্রিজ হবে না। স্পিডটা এবার সবচেয়ে কম 1410 RPM। সো দ্যাট ইজ বেসিকলি আওয়ার সেট আপ। আমরা এখন ক্লোজ করার সময় এখানে আমরা একটু সাউন্ড দিয়েও বুঝতে পারি। যখন এটা লোডটাকে আমি ইনক্রিজ করবো টর্কটাকে, তখন আমরা একটু খেয়াল করে শুনি সাউন্ডটা কিন্তু চেঞ্জ হবে। এখনকার সাউন্ডটা একটু খেয়াল করি। এখন যদি আমরা এই সাউন্ডটা একটু খেয়াল করি, এখন যদি আমরা করে দিই, সাউন্ডের মাধ্যমেই বোঝা যায় আমার স্পিডটা কিন্তু রিডিউস করে ফেলবো। সো দিস ইজ দ্য ইনক্রিজ স্পিড এবং এই যে স্পিডটা ইনক্রিজ করে ফেলবো। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য রিডিং অফ দ্য ইন্ডাকশন মোটর। এখন অফ করার সময় সবার প্রথমে আমি অটো ট্রান্সফরমারের নব 0 করে ফেলবো। আমার ডাইনামোমিটার এখানে মিনিমাইজ পজিশন, সাপ্লাইটাকে অফ করে দিলাম। সো দিস ওয়াজ বেসিক্যালি আওয়ার এক্সপেরিমেন্ট। হ্যাঁ, এখন কি আপনারা 10 মিনিটস ব্রেক নিতে চান? স্যার এখন দিলেই হবে স্যার, এখন দিলে হবে। ওকে, দেন লেট আস টেক 10 মিনিটস ব্রেক। আমরা একটু
ফ্রেশ হয়ে আসি, প্লাস প্রেয়ার ব্রেকটাও নিয়ে আসি। জি স্যার। ওকে, সো দ্যাট ওয়াজ দ্য ভিডিও। কারো কোনো প্রশ্ন, প্রবলেম? সবাই কি আছি আমরা? ইয়েস স্যার। ওকে, কারো কোনো প্রবলেম নাই তো? স্যার ডাটা ডাটা আমি দিয়ে দিব। ডাটা টেবিলটা একটু দেখে নেই কি করতে হবে। ডাটা আমি নেক্সট দিন, মানে আজকে হয়তো পসিবল হবে না, নেক্সট দিন আমি দিয়ে দিব, কালকেই দিয়ে দিব। স্যার ক্যালকুলেশনটা যদি একটু ক্যালকুলেশনটা কি বলবো, ফর্মুলা আমি সব দেখাই দিছি, আর যেই ফর্মুলা দেখাই নাই সেটা আপনাদের করানো হয়েছে। সেটা সব যদি বলে দেই তাহলে তো কিছু ইয়া থাকলো না, আপনাদেরকে কিছু করতে হবে তো। মারুফ মাহাদি, স্যার আমি স্বাগত বলছি। ওরা ওরা কি আপনার এখানে পার্সেন্টেজ স্লিপটা বের করবে? স্যার এটাই তো ওদের কাজ নাকি? না, পার্সেন্টেজ স্লিপ বের করবে স্যার, আমার পাওয়ার ফ্যাক্টর বের করবে আচ্ছা, রাইট। স্যার, এই দুইটাই কাজ তো স্যার। এটাই মনে হয় ওরা একটু জানতে যাচ্ছে, হ্যাঁ, যেখানে কি স্যার করতে হবে এটাই হয়তো ক্লিয়ার না, এটা একটু আবার আচ্ছা বলে আচ্ছা দিন। আচ্ছা স্যার, আমি আরেকবার বলে দিচ্ছি। হুম। তাহলে পার্সেন্টেজ স্লিপের ফর্মুলাটা তো আমরা দেখলাম কিভাবে বের করলাম, তারপর আমি আরেকবার একটু দেখাই স্ক্রিনটা শেয়ার করে। এই যে এটা হচ্ছে আমার স্লিপের ফর্মুলা। সিঙ্ক্রোনাস স্পিড আমি বের করব হচ্ছে আমার সিঙ্ক্রোনাস মোটরে একটা, হ্যাঁ বলেন। দেখা যাচ্ছে না। আচ্ছা, এখন দেখা যাচ্ছে? ওকে, সো দিস ইজ দ্য ফর্মুলা ফর দ্য পার্সেন্টেজ স্লিপ। ns ইকুয়াল টু n সিঙ্ক আর n মোটর। মোটরের বা রোটরের যে আমার স্পিডটা সেটা তো আমরা ডাটা টেবিলে আছেই, সেটা তো বের করতে পারবো, দ্যাট ইজ এই স্পিডটা। ঠিক আছে, এখন সিঙ্ক্রোনাস স্পিড কিভাবে বের করব? সিঙ্ক্রোনাস স্পিড বের করার জন্য আমরা আচ্ছা এটা না, সরি, just a minute. ওকে, আমরা এই ফর্মুলাটা ইউজ করব। ফ্রিকোয়েন্সি আমার 50 হার্টজ, পোল হচ্ছে 4 পোল 120, এখান থেকে যে স্পিড আসবে সেটাই হচ্ছে আমার সিঙ্ক্রোনাস স্পিড। ঠিক আছে, তোমার ওই যে আমরা তো আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসগুলো শুরু করতে একটু দেরি হয়েছে না, তো এখন আমাদের যেটা করতে হবে তোমার ওই ওকে বোঝা গেছে? ইয়েস স্যার। ওকে, সো সিঙ্ক্রোনাস স্পিড পাইলাম, মোটর স্পিড পাচ্ছি, এখান থেকে পার্সেন্টেজ স্লিপ বের করব। ঠিক আছে, আর রিলেটিভ স্লিপ, সরি নট স্লিপ স্পিড, আমি রিলেটিভ স্লিপটা বের করব। এটাই হচ্ছে আমার হচ্ছে স্লিপ। সো একটা বের হয়ে গেল। পাওয়ার ফ্যাক্টর কিভাবে বের করব? ওয়াট আর ভারের হচ্ছে রেশিও, ভি এর হচ্ছে রেশিও, কি ওয়াট আর ভারের রেশিও? অ্যাপারেন্ট স্যার অ্যাপারেন্ট পাওয়ার রিয়েল পাওয়ার বাই অ্যাপারেন্ট পাওয়ার। হ্যাঁ, রিয়েল পাওয়ার বাই অ্যাপারেন্ট পাওয়ার। Yes, ভেরি sir. গুড। অ্যাপারেন্ট পাওয়ার কিভাবে বের করব? স্যার অ্যাপারেন্ট পাওয়ার হচ্ছে ওই যে রিয়েল পাওয়ার হচ্ছে আর ভারের রিয়েল পাওয়ারের স্কয়ার, রিয়েল পাওয়ার আর স্কয়ারের রুট, রিঅ্যাক্টিভ পাওয়ারের রিঅ্যাক্টিভ পাওয়ারের স্কয়ারের রুট স্যার। ঠিক আছে। আপনাদের রোল নাম্বার কত? স্যার 19 স্যার। 19। আর আরেকজন? 12 স্যার। হ্যাঁ 12। হ্যাঁ 12 12 রে আর পয়েন্ট দেওয়া যাচ্ছে না আজকের ক্লাসে, নেক্সট ক্লাসে আপনার সাথে দেখা হবে। 19 2 পয়েন্ট আপনার। ঠিক আছে, ইয়েস স্যার। ক্যালকুলেশন কি করতে হবে বোঝা গেল? খুবই সিম্পল না? এটাই কাজ। সো এই দুটো কলাম ফিল আপ করবো, আর কিছু করতে হবে না, আর হচ্ছে আপনি রিপোর্ট কোশ্চেন লিখবেন, দ্যাটস ইট। ঠিক আছে, ক্লিয়ার? স্যার জি ফ্রিকোয়েন্সি স্যার। স্যার এনটা হচ্ছে স্পিডটা না স্যার? হ্যাঁ এনটা হচ্ছে স্পিড, frequency- লিনিয়ার স্পিড।
আর ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি কত বাংলাদেশের জন্য? স্যার 50 50 সবসময় 50। Yes, sir. কোন জায়গায় ফ্রিকোয়েন্সি না দেওয়া থাকলে ধরে নেবেন বাংলাদেশের জন্য 50 হার্টজ। Yes, sir. ক্লিয়ার? Yes, sir. ওকে, সো আমার ক্লাস এই পর্যন্ত। এখন শিবলি স্যার কি আছেন স্যার? মনে হয় না। শওকত স্যার কি স্যার আছেন? শওকত স্যার আছেন স্যার? স্যার মনে হয় শুনতে পারতেছে না। শোয়েব স্যার? হ্যাঁ মারুফ মেহেদি, স্যার আছেন স্যার? তোমার তো ক্লাস অনেক সুন্দর, এই ক্লাস তো মিস করা যাবে না। স্যার থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। স্যার তাহলে স্যার আমরা ক্লোজ করতে পারি না স্যার? হ্যাঁ আমার মনে শওকত হয় স্যারকে অনেক এনজয় করছে ক্লাস। হ্যাঁ স্যার। স্যার শওকত স্যারকে একটু জানাই দিলে মনে হয় ভালো হতো স্যার। তা ওটা আমরা পার্সোনালি জানাই দিব স্যার আমার একটা প্রবলেম ছিল স্যার। হ্যাঁ আপনার প্রবলেম বলেন। স্যার কালকে স্যার নেট কানেকশনের জন্য স্যার আমার 1 মিনিট লেট হয়ে গেছে সাবমিশনের জন্য, 12টা আগে সাবমিট করছি স্যার। ঠিক আছে। এটা কি স্যার কনসিডার করা যায় 1 মিনিটের জন্য হ্যাঁ স্যার? 1 মিনিটেরটা আমি কনসিডার করতে পারি, বাট এটা আমি যদি 10 মিনিট পরে দিই দেখি তাহলে তোর কনসিডার স্যার করা রোল পসিবল না। স্যার রোল 21 স্যার একটু চেক। ওটা ওখানে টাইম সহই ও চলে জি আসবে। স্যার, জি স্যার। ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সো আই থিংক উই ক্যান স্টপ হিয়ার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শোয়েব স্যার আসসালামু আলাইকুম স্যার, আমরা ক্লোজ করে দিচ্ছি স্যার। ওয়ালাইকুম আসসালাম, তুমি সকল স্যারকে মেসেজ দিয়ে জানাই দিও। হ্যাঁ স্যার স্যার জি স্যার। আচ্ছা আসসালামু ঠিক আছে। স্যার ল্যাবের ভিডিওটা যখন আর কি স্যার মানে হুম, প্লে হচ্ছিল তখন আর কি রেকর্ডটা হয়নি, ওইটা স্যার একটু আলাদাভাবে দিয়ে দিয়েছে আমাদের। ওটা দিয়ে দিব। ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার।